যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম। জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন, কারণ আমি জানি সবসময় আপনি ভালোর দলে থাকেন। আর কথা না বাড়িয়ে ঘটনায় গেলাম। ঘটনাটা 2003 সালের মাঝামাঝি নীলফামারী জেলার চরের হাট নামক একটি জায়গায় ঘটে। যার সাথে ঘটনাটা ঘটে তার নাম ছিল রুদ্র। রুদ্র ভাই আমাকে যেভাবে ঘটনা বলেছেন ঠিক সেভাবে আমি গুছিয়ে লেখার চেষ্টা করছি। আমি খুব ভালো একজন ক্রিকেটার, তবে স্থানীয় পর্যায়ে। প্রায় সময়ই পাশের এলাকার ছেলেরা আমাকে ভাড়া করে নিয়ে যেত, তবে সেটা ইউনিয়নের মধ্যে। 6-8-2003 আমি তখন অষ্টম শ্রেণীতে পড়াশোনা করি। পড়াশোনায় মনোযোগ একেবারেই কম। প্রেমটা ছিল ব্যাট বলের সাথে, পড়াশোনা কখনোই করতাম না। শুধুমাত্র নামেই ছিলাম ছাত্র, বাস্তবে নয়। সারাক্ষণ ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকতাম। এর জন্য মা, বাবা, বড় ভাই কিছু না বললেও মেজো ভাই আমাকে অনেক শাসন করত। আমি যখন একা থাকতাম তখন সে আমাকে অনেক বেশি পেটাতো। অনেক সময় অজ্ঞান হওয়ারও নজির আছে। যাই হোক, এসব কথা বলতে চাচ্ছি না, তবে একটা কথা না বললেই নয়, আমি ছিলাম অত্যন্ত সাহসী, যা এলাকার সকলেই কম বেশি অবগত ছিল। আসলে ভয় শব্দটা আমার ব্যক্তিগত ডিকশনারিতে ছিল না। একদিন রাতে আমার ঘরে হঠাৎ ঠক ঠক শব্দ। তখন 10টা। যেহেতু আমার বাসা প্রত্যন্ত এক গ্রামে, তাই বিদ্যুৎ তখন আমাদের গ্রাম পর্যন্ত পৌঁছয়নি। হ্যারিকেন ছিল আমাদের আলো পাওয়ার প্রধান উপায়। আমি হ্যারিকেনের পাওয়ার বাড়িয়ে দিলাম এবং দরজার কাছে গিয়ে দরজা খুললাম। দেখি 15 বছরের এক কিশোর আমাকে জিজ্ঞেস করছে, তুমি কি রুদ্র? আমি বললাম, জি আমি রুদ্র। সে কিশোর ছেলেটা আমাকে বলল, তুমি কি কালকে চরের হাটে ক্রিকেট খেলতে যেতে পারবে? তো আমি বললাম, অবশ্যই, ক্রিকেট যেখানে আমি সেখানে, যে কোনো উপায়ে যাব। সেই কিশোর আমাকে বলল, তাহলে কাল এসো। আগামীকাল চরের হাট মাঠে একটা নাইট ম্যাচের আয়োজন করা হয়েছে, তোমাকে আমাদের টিমে খেলতে হবে। বলে রাখা ভালো, চরের হাট অনেক বড় একটা স্কুলের মাঠ এবং সেখানে বিদ্যুৎ আছে, বেশ উন্নত একটি এলাকা। সেই চরের হাটে আছে অনেক বড় কবরস্থান এবং অনেক বড় শ্মশানও বলতে গেলে। অত্র এলাকায় রাজধানী চরের হাট, কিন্তু সেখানে কোনো বাজার বসত না, তাই চরের হাটে রাস্তা সবসময় জনশূন্য থাকতো। আমি জিজ্ঞাসা করলাম, তোমাকে চিনলাম না। জবাবে সেই কিশোর বলল, সর্দার পাড়ায় আমার বাড়ি। কোনো এক মাধ্যমে জানতে পারলাম তুমি অনেক ভালো ক্রিকেট খেলতে পারো, সেজন্য তোমার কাছে আসলাম। তুমি খেলতে আসলে তোমাকে 50 টাকা দেব, হারলেও দেব, জিততে তো দিবই। আমি তার কাছে খেলার সময় জিজ্ঞেস করলাম। জবাবে সেই কিশোর ছেলেটা আমাকে বলল, রাত 8টায়। আমি বললাম, রাতে কিভাবে খেলবো? এর আগে কোনোদিন রাতে তো ক্রিকেট খেলিনি। রাতে খেলা হয় টিভিতে, কিন্তু গ্রামে কিভাবে সম্ভব? সে কোনো জবাব দিল না, শুধু বলল, যথাসময়ে আসার চেষ্টা করো। যাই হোক, পরের দিন সন্ধ্যায় আমি একটা সাইকেলে করে চরের হাটের দিকে যাত্রা করি। প্রায় 3 কিলোমিটার রাস্তা। আমি আমার মতো গুনগুন করে গান গাইতে গাইতে সাইকেল চালাচ্ছিলাম। হালকা কুয়াশা ছিল, মনে মনে চিন্তা করছি এই কুয়াশার রাতে কিভাবে খেলা হবে। এসব ভাবতে ভাবতে 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর একটা পুরনো বাঁশের ব্রিজের ওপরে উঠলাম। ব্রিজের আশেপাশে তেমন কোনো বাড়িঘর নেই এবং চারিদিকে বালিতে ভরা। যেহেতু শীতের সময়, তাই পানি নেই। বর্ষাকালে অনেক বেশি পানি থাকে। ব্রিজের ওপরে দেখি আনুমানিক 50 বছরের একজন বয়স্ক মানুষ ব্রিজের মাঝখানে দাঁড়ানো। আমি সাইকেলের বেল দিলাম, কিন্তু উনি সাইড দিলেন না। বাধ্য হয়ে আমি সাইকেল দাঁড় করালাম। কিছু বলার আগে লোকটা জিজ্ঞেস করছে, চরের হাটে যাচ্ছ নিশ্চয়ই? আমি বললাম, জি আঙ্কেল। উনি বললেন, ওদিকে যেও না তুমি। চরের হাটের পাশে একটা কবর আছে, ওখানে লাশ দাফন হবে, তুমি যেও না, ওখানে কোনো খেলা হবে না। আমি ওনার কথার কোনো গুরুত্ব দিলাম না। সেই সময়ে ওনার কথার গুরুত্ব দিলে হয়তো আমার জীবনে এমন করুণ অবস্থা হতো না। তো আমি সাইকেল চালানো শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর আওয়াজ আসছে, এই ছেলে, তোমাকে না আমি নিষেধ করছি, কেন তুমি আমার কথা শুনতে চাচ্ছ না? আমি বলছি যেও না। আমি সাইকেল দাঁড় করালাম ওনাকে দেখার জন্য, কিন্তু ওনাকে সেখানে দেখা যাচ্ছে না, শুধু আওয়াজ আসছে, ওখানে যেও না, ওখানে যেও না। একটু ভয় পেলাম। রাস্তা জনশূন্য, শীতের রাত, মাঝারি কুয়াশা। আমি আর আগু পিছু কিছু না ভেবে সাইকেল চালিয়ে চরের হাট পৌঁছালাম। চরের হাটে গিয়ে দেখি কোনো কিছুই নেই, নেই কোনো আয়োজন। কি শুনশান নীরবতা, মাঝে মাঝে শেয়ালের ডাক। আমি বিস্মিত হলাম, তাহলে ওই লোকটার কথাটাই ঠিক ছিল। এসব ভাবতে ভাবতে সাইকেলে উঠে রওনা দেব, এমন সময় রুদ্র বলে ডাক দিল সেই কিশোর, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, কোনো খেলোয়াড় নেই, লাইট নেই, এখানে কোথায় খেলা হবে? সেই কিশোর ছেলেটা বলল, আমার সাথে এসো। এরপর আমি বললাম, তুমি আমার সাথে দুষ্টুমি করছো কেন? আমি খেলতে যেতে পারবো না,
তখন ছেলেটা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে দেখলাম, আর বলছে তোমাকে যেতেই হবে। সেই কিশোর ছেলেটা আমাকে বাধ্য করলো তার সাথে যেতে। পথিমধ্যে তাকে আমি জিজ্ঞেস করলাম আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সে কিছুই বলল না, বলল চলো। যাওয়ার সময় রাস্তায় অনেক প্রশ্ন করলাম, কিন্তু আমার ছুড়ে দেয়া প্রশ্নের যথাযথ জবাব না দিয়ে শুধু বলছে আমার সাথে চলো। আমি একটু চালাক, বললাম সাইকেলটা ওখানে আছে, আমি গিয়ে একটু নিয়ে আসছি। সে আমাকে বলল ওইখানেই থাক। আমি কোনো ক্রমেই তার কথা শুনলাম না, একটা ধমক দিলাম। কিশোর ছেলেটা বলল ঠিক আছে, সাইকেল নিয়ে আসো। আমি তাড়াতাড়ি সাইকেলের কাছে গেলাম, ভাবলাম তাড়াতাড়ি কেটে পড়ি, সাইকেলে উঠে রওনা দেবো। এমন সময় দেখি কিশোর ছেলেটা আমার সামনে হাজির। সে জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ? আমি বললাম তোমার কাছে যাচ্ছি। সে বলল মিথ্যাচার করো না, এর ফলাফল ভয়াবহ হবে, চলো আমার সাথে। ততক্ষণে বুঝতে বাকি রইল না প্যারানর্মাল কিছু ঘটতে যাচ্ছে আমার জীবনে। তবুও বুকে সাহস নিয়ে রওনা দিলাম। সেই ছেলেটাকে অনেক কথা জিজ্ঞেস করলাম, কিন্তু না, কোনো জবাব নেই, শুধু বলছে চলো আমার সাথে চলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎ চোখের পলকেই সামনে একটা অভিজাত বাড়ি, এক অন্য জগৎ। আমি অবাক হলাম, এই চরেরহাটের মতো অজপাড়া গায়ে এমন বাড়ি কল্পনা করা যায় না। অনেকটা স্বপ্ন মনে হলো। গায়ে চিমটি মেরে দেখলাম ব্যথা পাচ্ছি। ভাবলাম সত্যিই তাহলে আমি এই বাড়ির সামনে, এমন সুন্দর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এত সুন্দর বাড়ি তো আমি ঢাকা শহরেও দেখিনি। যাই হোক, বাড়ির ভিতরে গিয়ে তো রীতিমতো হতভম্ব। এত সুন্দর সাজসজ্জা করা রুম আমি কোনো দিনও দেখিনি। আর এভাবে কোনো রুমে সাজসজ্জা হতে পারে এটাও আমার কল্পনার বাইরে ছিল। ছোট্ট কিশোর ছেলেটা আমাকে তার বাবার রুমে নিয়ে গেলেন এবং বাবাকে বললেন তুমি যে একটা সাহসী ছেলেকে আনতে বলেছিলে, এই ছেলেটা অনেক সাহসী, দেখো কত সাহসী। এতক্ষণে তার চোখে মুখে কোনো ভয়ের ছাপ নেই। সে তার বাবাকে এ কথা বলে চলে গেল। সেই বয়স্ক লোকটা আমাকে বলল শোনো, ভয়ের কিছু নেই, তোমরা মানুষ, আমরা জিন জাতি। এ কথা শুনে আমার পায়ের নিচে কোনো মাটি নেই। ভয়ে হাত পা থরথর করে কাঁপছে। আমি তোমাদের কোনো ক্ষতি করব না, তোমাকে দিয়ে একটা কাজ করাবো। অনেকদিন থেকেই একটা সাহসী ছেলে খুঁজছি। তিনি আমাকে বললেন কিছুদিন আগে বাঁশখালী গ্রামে একটা লোক মারা গেছে, তার দাফন চরেরহাট কবরস্থানে হয়েছে। আজ রাতের 7 দিন শেষ হবে, সুতরাং আজ রাতেই তোমাকে সেই কবর থেকে সেই লাশটা তুলে আনতে হবে। এই কথা শুনেই আমি অজ্ঞান। জ্ঞান ফিরে দেখি সেই বয়স্ক লোকটা আমার সামনেই মেঝেতে। আমি কেঁদে কেঁদে বললাম আঙ্কেল, আমাকে বাড়ি যেতে দেন, আমার মা অনেক চিন্তা করবে। উনি কোনো কথার পাত্তাই দিলেন না, উল্টো খেপে গিয়ে বললেন লাশ তোমাকে তুলতেই হবে, চলো তাড়াতাড়ি চলো, কোনো উপায় নেই। আমাকে বললেন দেখো ওখানে একটা জায়নামাজ আছে, ওটার উপরে দাঁড়াও। আমি বাধ্য হয়ে সেই জায়নামাজের উপরে দাঁড়ালাম। কিছু বুঝে ওঠার আগেই আমি সেই চরেরহাটের কবরস্থানে উপস্থিত। চিন্তা করলাম পালিয়ে যাই, কিন্তু সাইকেল তো সেই বাড়িতে, যাব কিভাবে? সাইকেলের চিন্তা বাদ দিয়ে দিলাম দৌড়, পালিয়ে যাই, দৌড় দিলাম। এমন সময় একটা আওয়াজ, কই যাচ্ছিস? লাশ না তুলে দিয়ে গেলে তোকেই লাশ হতে হবে। আমি কোনো কিছু তোয়াক্কা না করে দৌড়াতে দৌড়াতে কোথায় যেন হোঁচট খেলাম এবং পড়ে গেলাম। চারিদিকে তাকিয়ে দেখি মাটি। আমি চিৎকার করলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমি ভালো করে চারিদিকে তাকিয়ে দেখি একটা কবরে শুয়ে আছি। কোথা থেকে যেন আওয়াজ আসলো, যদি তুমি কবর খনন করে লাশটা তুলে আনতে পারো তাহলে তোমাকে সম্মানের সাথে বাড়িতে যাওয়ার সুযোগ করে দেব, অন্যথায় তোমাকে কবরের মাটিতে ফেলে। আমি বললাম আপনার কথায় রাজি। তাড়াতাড়ি আমাকে তোলেন। আওয়াজ আসলো, চেষ্টা করো উঠে আসতে পারবে। যেই কথা সেই কাজ। আমি কবর থেকে উঠে আসলাম। চেয়ে দেখি একটা সাদা কাপড়ে মোড়ানো লাশ। আমি তাহলে এতক্ষণ এই লাশটির উপরে শুয়েছিলাম। এই দৃশ্য দেখে আমি আবারও জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরলে দেখি আমি সেই জায়গাতে রয়েছি। পুনরায় আওয়াজ আসছে, তোমাকে লাশটা তুলতে হবে, যদি না তুলতে চাও তাহলে সেই লাশের সাথে তোমাকে জীবন্ত কবর দেয়া হবে। আমি বললাম আমাকে কি করতে হবে বলে দেন। দেখি হঠাৎ 5টা সাদা পাঞ্জাবি পরিহিত লম্বা মানুষ আমার কাছে এসে দাঁড়ালো। ওনারা বলল আমরা যেভাবে বলবো সেভাবে কাজ করো। আমার হাতে একটা কোদাল দিয়ে বলল এই জায়গাটা খনন করো। আমি তাদের কথা মতো খনন করছি। যদিও বা এই দুনিয়াতে আমি নেই, আমি ভাবছিলাম তারপরও বাধ্য হয়ে খনন করছি। কবর খনন শেষ করে সেই লোকগুলি আমাকে বললেন কবরে নেমে পড়ো, এরপর কোমরের দিকে ধরে লাশটি কাঁধে নাও। আমি বললাম একা পারবো না। জবাবে তারা বলল না পারলে সেই লাশের উপর শুয়ে পড়ো। আমি বললাম আপনারা 5টা মানুষ দাঁড়িয়ে দেখছেন। জবাবে ওনারা বলল এই ছেলে, আমরা মানুষ হলে তোমাকে প্রয়োজন পড়তো না, যা বলছি তাড়াতাড়ি করো। কি আর করার। তাদের কথা মতো লাশের কোমর ধরে কাঁধে তুলে সেই মুহূর্তে লাশ থেকে অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে
সদ্য দাফন করা, হয়তো কোনো লাশ, অথচ লাশটি 7 দিন আগে দাফন করা হয়েছে। যাই হোক, লাশটি কাঁধে নিয়ে উপরে উঠতেই দেখি লাশের কফিন নিয়ে কয়েকজন দাঁড়িয়ে আছেন এবং তারা বললেন, এই কফিনের উপর লাশটি রেখে দাও। আমি তাদের কথা মতো কাজ করলাম। এরপর দেখি অনেক সাদা পাঞ্জাবি এবং টুপি পরিহিত অনেকগুলো মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, নামাজের কাতারের মতো করে। 4 জন মানুষ লাশের কফিন কাঁধে নিয়ে অন্য এক জায়গায় নিয়ে জানাজা পড়ানোর জন্য রেখে দিল। জানাজা শুরুর সময়ে অনেকেই বক্তব্য দিলেন, কিন্তু সেটা আরবি ভাষায়, এই জন্য আমি কিছু বুঝতে পারলাম না। বক্তব্য শেষে জানাজা ইমামতি করলো সেই ছেলের বাবা। এই মুহূর্তে আমার কোনো ভয় ছিল না, কারণ চারিদিকে অনেক মানুষ, যদিও বা তারা সকলেই জিন, তবু আল্লাহ হয়তো ওনার গায়েবী মদত দিয়ে আমার ভয় কাটিয়ে দিয়েছেন। জানাজা শেষ হলে পুনরায় আমাকে লাশটা কবরে রাখতে বললেন। আমি কষ্ট করে লাশটা কবরে রেখে দিলাম। কোনো সাহায্য করলো না কেউ। এর মধ্যে একজন বলল, বাবা, আমাদের ক্ষমতা নেই মানব জাতির কোনো মৃত ব্যক্তির গায়ে হাত দেওয়ার। আমি একাই লাশটি কবরে রেখে দিলাম। আমার চারপাশে অসংখ্য মানুষ দোয়া কালাম পড়ছে, কিন্তু তাদের হাত দিয়ে কোনো কাজ করছে না। তবে সেই মুহূর্তের কথা ভাবলে মনে হয় কোনো এক অদৃশ্য শক্তি আমাকে সাহায্য করেছে, না হলে সেই একাই একটা লাশ কবর থেকে তুলে পুনরায় সেটা কবরে স্থাপন করা আমার পক্ষে সম্ভব ছিল না। যে কাজ 5-6 জন মানুষ মিলে করে, সেটা কিভাবে একাই সম্পন্ন করলাম আমি জানি না। এই একাই মাটি চাপা দিয়ে দাফন সম্পন্ন করলাম। লাশ দাফন শেষে আমি আমার আশেপাশে যে সকল মানুষ ছিল, মুহূর্তে তারা লাপাত্তা, একটা মানুষও নেই আমার আশেপাশে। সেই মুহূর্ত থেকে আমার অনেক ভয় হচ্ছিল। ভয় আর ভয়, সেই সন্ধ্যা থেকে ভয়ই শুরু হয়েছে। ভয় পেয়ে কি লাভ, বেঁচে আছে এটাই বড় কথা। যেই কথা সেই কাজ, গায়েবী আওয়াজ, একটু সামনে যাও, তোমার সাইকেল আছে, সেটা নিয়ে বাড়িতে চলে যাও। এরপর এই ভালো কাজের প্রতিদান আল্লাহ তোমাকে দেবেন কোনো একদিন। এই কথাগুলো বলার পর আর কোনো আওয়াজ আসলো না। যাই হোক, একটু সামনে গিয়ে দেখি আমার সাইকেল একটা গাছের সাথে হেলান দিয়ে রাখা। আমি সাইকেল সামনে নিয়ে গেলাম এবং উঠে পড়লাম সাইকেলটাতে। বাড়ি যাওয়ার চিন্তা করলাম। এমন সময় পুনরায় একটা আওয়াজ আসলো, আজ রাতে তোমার সাথে যা ঘটলো কারো কাছে বলবে না। যদি কেউ জানতে পারে তুমি ক্ষতিগ্রস্ত হবে। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, কোনো আওয়াজ না আসায় আমি রওনা দিলাম। বিপজ্জনক পিছু ছাড়ছে না। ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু সেই ব্রিজের কাছে যাওয়ার পরে সেই বয়স্ক লোকটা আমার সামনে এসে দাঁড়ায়, যিনি চরের হাটে যেতে আমাকে নিষেধ করেছিলেন। উল্টো দিকে দাঁড়িয়ে আমাকে বলছেন, তোমাকে নিষেধ করা সত্ত্বেও তুমি চরের হাট কেন গিয়েছো? আমি বললাম, ভুল হয়েছে, বুঝতে পারিনি। উনি আমাকে বললেন, তোমার কোনো ক্ষমা নেই, আজ তোমার শেষ রাত। একথা বলেই মুহূর্তে তার আকৃতি পরিবর্তন করে সেই মুহূর্তে সেই বয়স্ক লোকটা মাথা ছিল না এবং চোখ দুটো বুকের ওপর এবং হাত ছিল একটা পা। এটা দিয়ে সে বিকট চিৎকার করে আমার দিকে তেড়ে আসছে এবং বলছে, এটাই তোর শেষ রাত, মৃত্যুর জন্য প্রস্তুত হরে মানব সন্তান। এই কথাগুলো যে কি পরিমাণ ভয়াবহ ছিল তা আমি ছাড়া উপলব্ধি করার ক্ষমতা আর অন্য কারো নেই। সেই ভয়ানক কথা এবং দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে যাই এবং সেই সাথে আমার জীবনের কালো রাতের সমাপ্তি ঘটে। পরের দিন আমি আমাকে বিছানায় আবিষ্কার করি। দেখি আমার কাছে আমার মা বাবা বসে আছে এবং বাড়িতে অনেক মানুষ, অনেক দূর থেকে বড় বড় কবিরাজগণ এসেছেন। তারা আমার জ্ঞান ফেরার অপেক্ষায় আছেন। আমার বাবাকে এবং আমার মাকে কবিরাজগণ বলেছিলেন তার জ্ঞান ফেরার পর কোনো কিছু জিজ্ঞেস না করতে। যাই হোক, যেই কথা সেই কাজ। মা বাবা আমাকে কোনো কিছু জিজ্ঞেস না করে সরাসরি কবিরাজদের জ্ঞান ফেরার বিষয়টি জানলেন। 4 জন কবিরাজ আমার কাছে এসে জিজ্ঞেস করলো আমি ব্রিজের ওপর কিভাবে গেলাম। আমি কবিরাজগণকে সবকিছু খুলে বললাম। তারা একথা শুনে হতভম্ব হয়ে গেল। আমি বললাম, এসব কাজ কিভাবে করতে সক্ষম হলাম? মাত্র 14 বছরের একটা কিশোরকে এত কিছু কিভাবে সম্ভব হলো? যাই হোক, তখন কবিরাজগণ একটা ঘটনার কারণ উদ্ঘাটন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। তুলারাশির কাউকে নিয়ে আসতে বললেন। অনেক খোঁজাখুঁজির পর একটা 25 বছরের যুবকের সন্ধান পাওয়া গেল। তার উপরেই কবিরাজগণ জিন ভর করানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং অনেক মন্ত্র পাঠ করে সেই যুবকের গায়ে জিন ভর করালেন। কবিরাজগণ যখন নিশ্চিত হলেন তিনি জিন হাজির করতে পেরেছেন, সেই জিনের কাছে জানতে চাইলেন এই ছেলের সাথে কেন এসব ঘটনা ঘটলো। প্রথমে কিছু বলতে চাচ্ছিল না। কবিরাজগণ জানতে চাইলেন তুমি কেন বলতে চাচ্ছ না? জবাবে জিনটি বলল, তারা অনেক শক্তিশালী, আমি যদি বলে দেই তাহলে আমার ক্ষতি হবে। ঠিক তখনই কবিরাজের কাছে থাকা মোটা লাঠি দিয়ে বেধড়ক তাকে পেটানো শুরু করলো এবং বোতলে ভরে রাখার হুমকি দিলে তখন সেই জিন সব বলতে রাজি হয়। সেই জিন বললেন, 7 দিন আগে বাঁশখালী নামক একটা এলাকায় একজন লোক মৃত্যুবরণ করেছিলেন। সে ছিল খুব পরহেজগার এবং ভালো মানুষ, আর ওনার জানাজায় ইমাম সাহেব ভুল করেছিলেন বিধায় জিনরা সিদ্ধান্ত নেয় আবার জানাজা পড়ানোর। কিন্তু একটা বিপত্তি, জিনেরা কখনো কবর থেকে
লাশ তুলতে পারে না। তাই একজন সাহসী মানুষ খুঁজছিল। অনেক খোঁজাখুঁজির পর রুদ্রকে পায় এবং অনেক কৌশলে তাকে চরেরহাট কবরস্থানে নিয়ে যেতে সক্ষম হয়। তবে যারা রুদ্রকে ব্যবহার করেছে তারা রুদ্রর কোনো ক্ষতি করেনি। একটা খারাপ জিন, যিনি চাচ্ছিলেন পুনরায় সেই লাশের জানাজা না হোক, এবং এই জন্যই রুদ্রকে মারতে চেয়েছিল, সেই জিনগুলো এসে তাকে রক্ষা করে এবং সকাল পর্যন্ত তারা পাহারা দেয় এবং রুদ্র আজ বেঁচে আছে, অন্যথায় সেদিনই তাকে মরে যেতে হতো। ওদের কারণেই বেঁচে আছে। যাই হোক, এরপর কবিরাজগণ সেই যুবকের শরীর থেকে জিন নামিয়ে নেয়। পরবর্তী সময়ে আমাকে কিছু তাবিজ দেয় এবং আস্তে আস্তে আমি স্বাভাবিক হই। সম্মানিত লিসেনার্স, ঘটনাটা আমার সাথে ঘটেনি, রুদ্র নামক এক ব্যক্তির সাথে ঘটে যাওয়া ঘটনা। তিনি আমাকে যেভাবে বলেছেন আমি সেইভাবে টাইপ করে। আসসালামু আলাইকুম। আশা করছি আজকের এপিসোডের প্রথম ঘটনাটি সকলের কাছে ভালো লেগেছে। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটি চেপে দিবেন এবং ঘটনাটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর এখনো পর্যন্ত যারা ঘটনাটি শুনছেন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিবেন আর বেল আইকনটা চেপে দিবেন, কারণ আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন ভয়ের ঘটনা নিয়ে হাজির হয়ে থাকি। আর আপনাদের সাথে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে শেয়ার করতে পারবেন ইমেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের ইমেল আর হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। চাইলে আপনারা লিখে অথবা রেকর্ড করে আমাদেরকে ঘটনা পাঠাতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের পর্বের দ্বিতীয় ঘটনায়। এখন যার ঘটনা আমরা শেয়ার করব, ওনার ঘটনা কিন্তু আমরা আগেও শেয়ার করেছি। উনি হলেন মোহাম্মদ শুভ ভাই। ওনার বাড়ি মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি উপজেলার কোনো একটি গ্রামে। আর আজকে যে ঘটনাটি উনি আমাদের সাথে শেয়ার করেছেন, এই ঘটনাটি ওনার নানার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। মূলত এই ঘটনাটি উনি ওনার নানার মুখ থেকে শুনেছেন। এই ঘটনাটি সময়কাল আনুমানিক 1965 বা 70 সালের মধ্যে। তবে এই সালটা ঠিক মতো বলা যায় না, তবে যেই বছর এই ঘটনাটি ঘটে ওই বছর ওনার নানা নতুন বিয়ে করেছিলেন। ঘটনায় যাওয়ার আগে ওনার নানার বাড়ির বর্ণনাটা দেওয়া খুব দরকার, কারণ ঘটনা বুঝতে আপনাদের সুবিধা হবে। ওনার নানার বাড়িটা তো ছিল মূলত বিলের মাঝে, এবং বাড়িটার যে পশ্চিম দিক, এই পশ্চিম দিকের এই অংশটা জঙ্গল টাইপের ছিল, এবং এই জঙ্গল টাইপের একটা জায়গায় ভয়ানক বাঁশঝাড় ছিল, এবং একটা পাশে ওই বাড়ির পারিবারিক কবরস্থান ছিল, এবং একটা জায়গায় ওই বাড়ির যেই ল্যাট্রিনের ব্যবস্থা ছিল ওই সময় ওইটা ছিল। তখনকার সময় তো এখনকার মতো আর এত আধুনিক বাথরুম ছিল না, তখন শুধু একটা বাঁশ দিয়ে কোন রকম মাচা টাচা বানিয়ে নাকি ওই সময় তারা ব্যবহার করত। যাই হোক, আর বাড়িটা যে উত্তর দিকে আরো একটা বাড়ি, আর এই দুই বাড়ির মাঝখান দিয়ে ছোট্ট একটা খালের মতো বয়ে গেছে। এই খালটাকে ওই জায়গাতে জান হিসাবে সবাই বলে। আর ওই বাড়িটার যেই পাশটা ওনাদের বাড়ির সাথে, ওই পাশটাও নাকি অনেক ঝোপঝাড় জঙ্গল দিয়ে ভয়ঙ্কর টাইপের। বড় বড় ঝোপঝাড় ছিল, একটা তাল গাছও ছিল বিশাল বড়। এই সব কিছু মিলিয়ে ওই পরিবেশটাও একটা ভয়ঙ্কর পরিবেশ হয়ে যেত রাতের বেলা। আর বাড়ির যেটা পূব দিক, এই পূব দিকটা হলো বাড়ির সামনের দিক। এই দিক দিয়ে বাড়িতে প্রবেশ করার রাস্তা ছিল। মূলত তখনকার সময় তো রাস্তা বাঁধানো ছিল না, জমির যে আইল এটাই ছিল রাস্তা আর কি। বাড়িটার যে দক্ষিণ দিক, এই দক্ষিণ দিকে আর কোনো কিছু ছিল না, ওইদিকে পুরো বিল ছিল। তো যাই হোক, এখন আসি ঘটনায়। ঘটনাটা যেই দিন ঘটে ওই দিন ওনার নানার পেট খারাপ হয়। তো মাঝরাতে ওনার নানার প্রকৃতির কাজ সারতে বাইরে যাওয়ার খুব প্রয়োজন হয়। তখন আনুমানিক রাত 12টা, 12:30 হবে। তো ওই নানা চিন্তা করলেন এত রাতে ওই পশ্চিম দিকের ওই টয়লেটের মধ্যে না গিয়ে, যেহেতু ওই দিকটা জঙ্গল টাইপের, এর জন্য উনি ওই দিকে না গিয়ে বাড়ির পূব দিকে একটা ছোট্ট ঝোপঝাড়ের মতো ছিল আর একটা ছোট পুকুর ছিল। উনি চিন্তা করলেন যে ওই জায়গাতে আপাতত কাজটা সেরে ফেলবেন। তো যেই চিন্তা সেই কাজ। উনি কি করলেন, নানুকে না ডেকে একা একা বের হয়ে গেলেন, যেহেতু জঙ্গলের ওই পাশটাতে যাবেন না। তো উনি ওনার কাজ শেষ করলেন। কাজ শেষ করে ঘরে ফেরার সময় পিছন ফিরে ঘুরে 4-5 কদম এগিয়েছেন। এই সময়ে ওনার কাঁধে একটা হাত উনি অনুভব করেন। উনি তো বেশ ঘাবড়ে ওঠেন, কি ব্যাপার, কে এত রাত করে, আর এখানে তো মানুষও ছিল না, হঠাৎ কি এটা। উনি পিছন দিকে তাকিয়ে দেখেন পূর্ণিমার চাঁদের আলোতে একটা বড় একটা অবয়ব, আবছা মানুষের আকৃতিতেই, কিন্তু এটা অনেক বড়। এইটা দেখে ওনার বুক তো ধরাস করে ওঠে। উনি ভয়ে এক চিল্লান দিয়ে ওঠেন, হক মাওলা ইল্লাল্লাহ এই বলে এক চিৎকার দিয়ে ওঠেন।
ওনার চিৎকারে এদিক দিয়ে নানুর ঘুম ভেঙে যায়। নানু ওনার চিৎকার শুনে বের হয়ে দেখেন এই নানা একটা অদৃশ্য কিছুর সাথে ধস্তাধস্তি করছে। নানা কিন্তু কথা বলতে পারছে না, মনে হচ্ছে একটা অদৃশ্য কিছু নানাকে উপরের দিকে উঠে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, নানা ওইটাকে টেনের নিচের দিকে নামানোর চেষ্টা করছে। এরকম একটা পরিস্থিতিতে নানু চিৎকার চেঁচামেচি শুরু করেন। নানু চিৎকার চেঁচামেচি শুনে নানার পরিবারের বাকি সবাই বের হয়। বের হওয়ার পরে দেখে তারাও দেখতে পায় যে এই অবস্থা, একটা কিছু নানাকে উপরে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছে। একটা সময় মাটি থেকে 1-1.5 হাত উপরেও তুলে ফেলেন, শূন্যে ভেসে যান নানা। এইটা দেখে ওনার নানার ভাই ওনাকে গিয়ে জাবড়িয়ে ধরেন আর কি, জড়ায়া ধরে টেনে তারপর ওনাকে নামান সবাই। ওনারা কিন্তু 4-5 জন মিলে ওনাকে ওইখান থেকে টেনে হিঁচড়ে ঘরের মধ্যে নিয়ে আসেন। ঘরের মধ্যে নিয়ে আসার পরে এই দিক দিয়ে কিন্তু নানার এখন আর হুঁশ নাই, নানা বেহুশ হয়ে পড়ে আছে। তো সবাই দোয়া দুরুদ পরে ওই রাতে নানাকে ঝাড়ফুঁক করে সবাই আর ওই রাতে ঘুমায় নাই। ফজরের আগ পর্যন্ত সবাই নানার পাশেই ছিল। এর পরের দিন নানার উল্টাপাল্টা ব্যবহার শুরু হয়। উনি দৌড়িয়ে মাঝে মাঝে ওই ঝোপের কাছে চলে যান, সবাই ওনাকে ধরে নিয়ে আসেন আবার। মানে ওই ঝোপটা কিন্তু বাড়ির ঢাল দিয়ে নিচে, উনি ওইখানে চলে যেতে চান বারবার। তখন এই দৃশ্য দেখে সবাই ওনাকে ধরে রাখে, আর যখন ওনাকে ধরে রাখে তখন সবাইকে উনি গালাগালি করতে থাকেন। গালাগালি বলতে উনি সবাইকে হুমকি ধুমকি দিতে থাকেন, যেই তোদেরকে মেরে ফেলবো, ক্ষতি করব, তোদের বংশ নির্বংশ করে দেব, আমার পথে তোরা কাটা বাধা হয়ে আছিস, আমি ওকে না নিয়ে যাব না, ওকে নিয়ে যাব, ওর এত বড় সাহস, ও আমার জায়গায় না পাক করে, এই ধরনের কথা বলতে থাকে। তখন এই নানার মা এই বিষয়টা আর স্বাভাবিকভাবে নেয় না, বড় একটা কবিরাজের খোঁজ করতে থাকে ভালো। তো কি হয়, ওনাদেরই গ্রামে একটা পীর সাহেব ছিলেন ওই সময়, সবাই ওনাকে খুব মান্য করত। গ্রামে ছিল না পীর সাহেব ছিল আরো ওই গ্রাম থেকে আর অনেক দূর, লম্বা পথ। তবে ওই গ্রামে ওই পীর সাহেবের অনেক নাম ডাক ছিল। ওনারা কোনো কবিরাজের সন্ধান না পেয়ে নানাকে নিয়ে ওই পীর সাহেবের কাছে চলে যান। পীর সাহেবের একটা দরগা ছিল এবং ওইখানে অনেক মানুষ যাতায়াত করে। এখনো ওই পীর সাহেব এখন আর নাই, কিন্তু ওই দরগাটা এখনো আছে। বছরের একটা সময় অনেক বড় আয়োজন করে ওইখানে উরুস অনুষ্ঠিত হয়। তো যাই হোক, ওই পীর সাহেবের কাছে নিয়ে যান। পীর সাহেবকে ওই দিনকার রাতে ঘটে যাওয়া কথা হতে শুরু করে সমস্ত কিছু খুলে বলেন। পীর সাহেব তৎক্ষণাৎ নানাকে একটু ঝাড়ফুঁক করলেন। নানাকে ঝাড়ফুঁক করানোর পরে উনি নানার শরীরে ওই জিনটাকে হাজির করলেন ওনার জানা তদবিরের মাধ্যমে। ওই জিনটা হাজির হয়ে পীর সাহেবকে লম্বা করে একটা সালাম দেন। পীর সাহেবের সালাম উত্তর দিয়ে বলেন যে, সালাম তো দাও খুব বুজুর্গ মানুষের মতো, কিন্তু কর্মকাণ্ড তো তোমার বহুত খারাপ। কেন তুমি এই ছেলেটাকে ডিস্টার্ব করছো, এই ছেলেটাকে এরকম অসহনীয় যন্ত্রণা দিচ্ছ? তখন ওই নানার ভেতরে থাকা জিনটা বলতে থাকে যে, হুজুর আপনার অনেক সম্মান, আমাদের জিন সমাজের মধ্যেও আপনার অনেক অনুগত মুরিদ আছে, আপনার নাম অত্র এলাকার মধ্যে ছড়ানো, আপনার সাথে মিথ্যা কথা বলবো না। আমি যে পথ দিয়ে যাতায়াত করি ওই দিন রাতে ও ওই পথটা নাপাক করে দিল। ও কি এটা কোনো কাজ করলো? হুজুর বলেন আপনি। আমি এই পথটা দিয়ে আমার যাতায়াত করি, ওই দিন আমি একটা আমার জরুরি কাজে রওনা দিয়েছি, কিন্তু ওই সময় ওই পথটা নাপাক করে আমার রাস্তাটা আটকাই দিল। এখন আমি তো ওই পথ দিয়ে যাতায়াত করতে পারছি না। এখন বলেন হুজুর, আমার তো রাগ হওয়ারই কথা। তো এই কথা বলে ওই হুজুর বলেন যে, তুমি রাগ হবা? তোমাকে কি ও দেখছে যে তুমি ওইখানে আসো বা তোমার ওইটা যাতায়াত করার পথ? তুমি কি তখন কাউকে জানান দিছো বা বলছো যে তুমি এদিক দিয়ে যাতায়াত করো? তখন বলে, না আমি তো কাউকে কখনো বলি নাই, তবে আমি এই জায়গা দিয়ে অনেক বছর যাতায়াত করছি, কই কখনো তো কেউ আমার এই পথে বাধা সৃষ্টি করে নাই। আর ওই দিন আমি একটা জরুরি কাজে বের হয়েছি, আর ওই আমার পথটাকে এইভাবে নাপাক করে দিয়ে আমার পথটা বন্ধ করে দিল। এটার শাস্তি তো ওকে পেতেই হবে, আমি ওকে যে করে হোক এটার শাস্তি তো দিবই, হুজুর আপনি এর মধ্যে আইসেন না। তখন ওই জিনটাকে ওই পীর সাহেব বলেন যে, তুমি এই পথ দিয়ে যাতায়াত করো, কাউকে তো তুমি কখনো কিছু জানান দাও নাই, বলো নাই তুমি এখান দিয়ে যাতায়াত করো বা তোমাদের এটা পথ, যাতায়াতের পথ, কেউ তো জানে